নমস্কার, আমি অনিতা। আমার স্টোরি উইথ অনিতা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সবার অতি পরিচিত, অতি প্রিয় পথের পাঁচালীর প্রথম পরিচ্ছেদ। চলুন শুরু করি। নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি। হরিহর সাধারণ অবস্থার গৃহস্থ। পৈতৃক আমলে সামান্য জমি জমার আয় ও ২-৪ ঘর শিষ্যসেবকের বার্ষিকী প্রণামীর বন্দোবস্ত হইতে সাদাসিধাভাবে সংসার চালাইয়া থাকে। পূর্বদিন ছিল একাদশী। হরিহরের দূরসম্পর্কীয়া দিদি ইন্দির ঠাকুরন সকালবেলা ঘরের দাওয়ায় বসিয়া চাল ভাজার গুঁড়া জলখাবার খাইতেছে। হরিহরের ৬ বৎসরের মেয়েটি চুপ করিয়া পাশে বসিয়া আছে ও পাত্র হইতে তুলিবার পর হইতে মুখে পুরিবার পূর্ব পর্যন্ত প্রতি মুঠা ভাজার গুড়ার গতি অত্যন্ত করুণভাবে লক্ষ্য করিতেছে এবং মাঝে মাঝে ক্রমশূন্যায়মান কাঁসার জামবাটির দিকে হতাশভাবে চাহিতেছে। দু একবার কি বলি বলি করিয়াও যেন বলিতে পারিল না। ইন্দির ঠাকুরন মুঠার পর মুঠা উঠাইয়া পাত্র নিঃশেষ করিয়া ফেলিয়া খুকির দিকে চাহিয়া বলিল, ও মা, তোর জন্যে দুটো রেখে দিলাম না, ওই দেখো। মেয়েটি করুণ চোখে বলিল, তা হোক প্রীতি, তুই খা। দুটো পাকা বড় বিচে কলার একটা হইতে আধখানা ভাঙিয়া ইন্দির ঠাকুরন তাহার হাতে দিল। এইবার খুকির চোখ মুখ উজ্জ্বল দেখাইল। সে পিসিমার হাত হইতে উপহার লইয়া মনোযোগের সহিত ধীরে ধীরে চুষিতে লাগিল। ও ঘর হইতে তাহার মা ডাকিল, আবার ওখানে গিয়ে ধর্না দিয়ে বসে আছে, উঠে আয় এদিকে। ইন্দির ঠাকুরন বলিল, থাক বউ, আমার কাছে বসে আছে, ও কিছু করছে না, থাক বসে। তবুও তাহার মা শাসনের সুরে বলিল, না, কেনই বা খাবার সময় এরকম বসে থাকবে, ওসব আমি পছন্দ করি নে, চলে আয় বলছি, উঠে। খুকি ভয়ে ভয়ে উঠিয়া গেল। ইন্দির ঠাকুরনের সঙ্গে হরিহরের সম্পর্কটা বড় দূরের, মামার বাড়ির সম্পর্কে কিরকমের বোন। হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি ছিল পাশের গ্রামে যশরা বিষ্ণুপুর। হরিহরের পিতা রামচাঁদ রায় মহাশয় অল্প বয়সে প্রথমবার বিপত্নিক হইবার পরে অত্যন্ত ক্ষোভের সহিত লক্ষ্য করিলেন যে দ্বিতীয়বার তাহার বিবাহ দিবার দিকে পিতৃদেবের কোনো লক্ষ্যই নাই। বছরখানে কোনো রকমে চক্ষু লজ্জায় কাটাইয়া দেওয়ার পরও যখন সেদিকে পিতার কোনো উদ্যম দেখা গেল না, তখন রামচাঁদ মরিয়া হইয়া প্রত্যক্ষ ও পরোক্ষে নানা রূপ অস্ত্র ব্যবহার করিতে বাধ্য হইলেন। দুপুরবেলা কোথাও কিছু নাই সহজ মানুষ রামচাঁদ আহারাদি করিয়া বিছানায় ছটফট করিতেছেন। কেহ নিকটে বসিয়া কি হইয়াছে জানতে চাহিলে রামচাঁদ সুর ধরিতেন, তাহার আর কে আছে, কেইবার তাহাকে দেখিবে, এখন তাহার মাথা ধরিলেই বা কি, ইত্যাদি। ফলে নিশ্চিন্দিপুর গ্রামে রামচাঁদের দ্বিতীয় পক্ষের বিবাহ হয় এবং বিবাহের অল্পদিন পরে পিতৃদেবের মৃত্যু হইলে যশরা বিষ্ণুপুরের বাস উঠাইয়া রামচাঁদ স্থায়ীভাবে এইখানেই বসবাস শুরু করেন। ইহা তাহার অল্প বয়সের কথা। রামচাঁদ এই গ্রামে আসিবার পর শ্বশুরের যত্নে টোরে সংস্কৃত পড়িতে আরম্ভ করেন এবং কালে এ অঞ্চলের মধ্যে ভালো পণ্ডিত হইয়া উঠিয়াছিলেন। তবে কোনো বিষয়কর্ম কোনোদিন তিনি করেন নাই। করার উপযুক্ত তিনি ছিলেন কি না সে বিষয়েও ঘোরতর সন্দেহের কারণ আছে। বৎসরের মধ্যে ৯ মাস তাহার স্ত্রী পুত্র শ্বশুরবাড়িতেই থাকিত। তিনি নিজে পাড়ার পাতিরাম মুখুজ্জের পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাইয়া 2 বেলা ভোজনের সময় শ্বশুরবাড়ি হাজির হইতেন মাত্র। কেহ যদি জিজ্ঞাসা করিত, পণ্ডিত মশাই, বউটা ছেলেটা আছে, আখেরটা তো দেখতে হবে, রামচাঁদ বলিতেন, কোনো ভাবনা নেই ভায়া, ব্রজচক্রবর্তী ধানের মড়াইয়ের তলা কুড়িয়ে খেলেও এখন ওদের 2 পুরুষ হেসে খেলে কাটবে। পরে তিনি ছক্কা ও পঞ্জুরির জোর কিভাবে মিলাইলে ঘর ভাঙিতে পারিবেন
তাহাই একমনে ভাবিতেন। ব্রজ চক্রবর্তীর ধানের মড়াইয়ের নিত্যতা সম্বন্ধে তাহার আস্থা যে কতটা বেআন্দাজি ধরনের হইয়াছিল তাহা শ্বশুরের মৃত্যুর পরে রামচাঁদের বুঝিতে বেশি বিলম্ব হয় নাই। এ গ্রামে তাহার জমি জমাও ছিল না, নগদ টাকাও বিশেষ কিছু নয়। 2-4টি শিষ্যসেবক এদিকে ওদিকে জুটিয়াছিল, তাহাদের দ্বারা কোনো রকমের সংসার চালাইয়া পুত্রটিকে মানুষ করিতে থাকেন। তাহার পূর্বে তাহার এক জ্ঞাতি ভ্রাতার বিবাহ তাহার শ্বশুরবাড়িতেই হয়, তাহারাও এইখানেই বাস করিয়াছিল। তাহাদের দ্বারাও রামচাঁদের অনেক সাহায্য হইত। জ্ঞাতি ভ্রাতার পুত্র নীলমণি রায় কমিসেরিয়েটে চাকরি করিতেন, কিন্তু কর্ম উপলক্ষে তাহাকে বরাবর বিদেশে থাকিতে হইত বলিয়া তিনি শেষকালে এখানকার বাস একরূপ উঠাইয়া বৃদ্ধা মাতাকে লইয়া কর্মস্থলে চলিয়া যান। এখন তাহাদের ভিটাতে আর কেহ নাই। শোনা যায় পূর্বদেশীয় এক নামজাদা কুলীনের সঙ্গে ইন্দির ঠাকুরনের বিবাহ হইয়াছিল। স্বামী বিবাহের পর কালে ভদ্রে এ গ্রামে পদার্পণ করিতেন। এক আধ রাত্রি কাটাইয়া পাথেয় খরচ ও কৌলিন্য সম্মান আদায় করিয়া লইয়া খাতায় দাগ আঁকিয়া পরবর্তী নম্বরে শ্বশুরবাড়ি অভিমুখে তল্পি বাহক সহ রওনা হইতেন। কাজেই স্বামীকে ইন্দির ঠাকুরনের ভালো মনে করিতেই পারে না। বাপ মায়ের মৃত্যুর পর ভাইয়ের আশ্রয়ে দুমুঠা অন্ন পাইয়া আসিতেছিল। কপালক্রমে সে ভাইও অল্প বয়সেই মারা গেল। হরিহরের পিতা রামচাঁদ অল্প পরেই এ ভিটাতে বাড়ি তুলিলেন এবং সেই সময় হইতেই ইন্দির ঠাকুরনের এ সংসারে প্রথম প্রবেশ। সে সকল আজিকার কথা নহে। তাহার পর অনেক দিন হইয়া গিয়াছে। শাঁখারি পুকুরে নাল ফুলের বংশের পর বংশ কত আসিয়াছে চলিয়া গিয়াছে। চক্রবর্তীদের ফাঁকা মাঠে সীতানাথ মুখুজ্জে নতুন কলমের বাগান বসাইল এবং সেসব গাছ আবার বুড়া হইতেও চলিল। কত ভিটায় নতুন গৃহস্থ বসিল, কত জনশূন্য হইয়া গেল, কত গোলক চক্রবর্তী মরিয়া হাজিয়া গেল। ইছামতির চলর্মী চঞ্চল স্বচ্ছ জলধারা অনন্ত কালপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়া কুটার মতো ঢেউয়ের ফেনার মতো গ্রামের নীলকুঠির কত জনসন টনসন সাহেব, কত মজুমদারকে কোথায় ভাসাইয়া লইয়া গেল। শুধু ইন্দির ঠাকুরন এখনো বাঁচিয়া আছে। 1240 সালের সে ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নহে, 75 বৎসরের বৃদ্ধা। গাল তোবড়াইয়া গিয়াছে, মাজা ঈষৎ ভাঙিয়া শরীর সামনে ঝুঁকিয়া পড়িয়াছে। দূরের জিনিস আগের মতো আর চোখে ঠাহর হয় না। হাত তুলিয়া যেন রৌদ্রের ঝাঁজ হইতে বাঁচাইবার ভঙ্গিতে চোখ ঢাকিয়া বলে, কে আসে? নবীন? বেহারি? না, ও তুমি রাজু। এই ভিটারে কি কম পরিবর্তনটা ইন্দির ঠাকুরনের চোখের ওপর ঘটিয়া গেল? ওই ব্রজ চক্রবর্তীর যে ভিটা আজকাল জঙ্গল হইয়া পড়িয়া আছে, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন গ্রাম শুদ্ধ লোক সেখানে পাত পাড়িত। বড় চণ্ডী মণ্ডপে কি পাশার আড্ডাটাই বসিত সকালে বিকালে। তখন কি ছিল ওই রকম বাসবন? পৌষ পার্বণের দিন ওই ঢেকিশালে 1 মণ চাল কোটা হইত পৌষ পিঠার জন্য। চোখ বুজিয়া ভাবিলেই ইন্দির ঠাকুরন সেসব এখনো দেখিতে পায় যে। ওই রায়বাড়ির মেজ বউ লোকজন সঙ্গে করিয়া চাল কুটাইতে আসিয়াছেন। ঢেকিতে দমাদম পার পড়িতেছে। সোনার বাউটি রাঙা হাতে একবার সামনে সরিয়া আসিতেছে, আবার পিছাইয়া যাইতেছে। জগদ্ধাত্রীর মতো রূপ, তেমনি স্বভাব চরিত্র। যখন ইন্দির ঠাকুরন নতুন বিধবা হইল, তখন প্রতি দ্বাদশীর দিন সকালে প্রাতঃকালে নিজের হাতে জলখাবার গোছাইয়া আনিয়া তাহাকে খাওয়াইয়া যাইতেন। কোথায় গেল কে? সেকালের আর কেউ বাঁচিয়া নাই যার সঙ্গে সুখ দুঃখের দুটো কথা কয়। তারপর এই সংসারে আশ্রয়দাতা রামচাঁদ মারা গেলেন। তার ছেলে হরিহর তো হইল সেদিন। ঘাটের পথে লাফাইয়া লাফাইয়া খেলিয়া বেড়াইত। মুখুজ্জেদের তেঁতুল গাছে ডাসা তেঁতুল খাইতে গিয়া পড়িয়া হাত ভাঙিয়া 2-3 মাস শয্যাগত ছিল।
সেদিনের কথা। ধুমধাম করিয়া অল্প বয়সে তাহার বিবাহ হইল। পিতার মৃত্যুর পর 10 বৎসরের নববিবাহিতা পত্নীকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়া দেশ ছাড়া হইয়া গেল। 8-10 বছর প্রায় কোনো খোঁজখবর ছিল না। কালে ভদ্রে 1-8খানা চিঠি দিত। কখনো কখনো 2-5 টাকা বুড়ির নামে মানি অর্ডার করিয়া পাঠাইত। এই বাড়ি আগুলিয়া কত কষ্টে, কত দিন না খাইয়া প্রতিবেশীর দুয়ারে চাহিয়া চিন্তিয়া তাহার দিন গিয়াছে। অনেক দিন পরে হরিহর আজ 6-7 বৎসর আসিয়া ঘর সংসার পাতিয়াছে। তাহার একটি মেয়ে হইয়াছে, সেও প্রায় 6 বৎসরেরটি হইতে চলিল। বুড়ি ভাবিয়াছিল এতদিনে সেই ছেলেবেলার ঘর সংসার আবার বজায় হইল। তাহার সংকীর্ণ জীবনে সে অন্য সুখ চাহে নাই, অন্য প্রকার সুখ দুঃখের ধারণাও সে করিতে অক্ষম। আর শৈশব অভ্যস্ত জীবনযাত্রার পুরাতন পথে যদি গতির মোড়টা ঘুরিয়া দাঁড়ায়, তাহা হইলেই সে খুশি। তাহার কাছে সেইটাই চরম সুখের কাহিনী। হরিহরের ছোট্ট মেয়েটাকে সে এক দণ্ড চোখের আড়াল করিতে পারে না। তাহার নিজেরও এক মেয়ে ছিল, নাম ছিল তার বিশ্বেশ্বরী। অল্প বয়সেই বিবাহ হয় এবং বিবাহের অল্প পরেই মারা যায়। হরিহরের মেয়ের মধ্যে বিশ্বেশ্বরী মৃত্যু পরের দেশ হইতে 40 বছর পরে তার অনাথা মায়ের কোলে আবার ফিরিয়া আসিয়াছে। 40 বছরের নিভিয়া যাওয়া ঘুমন্ত মাতৃত্ব মেয়েটার মুখের বিপন্ন অপ্রতিভ ভঙ্গিতে, অবোধ চোখের হাসিতে, এক মুহূর্তে সচকিত আগ্রহে শেষ হইতে চলা জীবনের ব্যাকুল ক্ষুধায় জাগিয়া ওঠে। কিন্তু যাহা সে ভাবিয়াছিল তাহা হয় নাই। হরিহরের বউ দেখিতে টুকটুকে সুন্দরী হইলে কি হইবে, ভারী ঝগড়াটে। তাহাকে তো 2 চক্ষু পারিয়া দেখিতে পারে না। কোথাকার কে তার ঠিকানা নাই, কি তাহার সঙ্গে সম্পর্ক খুঁজিয়া মেলে না, বসিয়া বসিয়া অন্ন ধ্বংস করিতেছে। সে খুঁটিনাটি লইয়া বুড়ির সঙ্গে 2 বেলা ঝগড়া বাঁধায়। অনেকটা ঝগড়া চলিবার পর বুড়ি নিজস্ব একটি পিতলের ঘটি কাখে ও ডান হাতে একটা কাপড়ের পুটুলি ঝুলাইয়া বলিত, চললাম নতুন বউ, আর যদি কখনো এ বাড়ি মারাই তবে আমার। বাড়ি হইতে বাহির হইয়া গিয়া বুড়ি মনের দুঃখে বাঁশবাগানে সারাদিন বসিয়া কাটাইত। বৈকালের দিকে সন্ধান পাইয়া হরিহরের ছোট্ট মেয়েটা তাহার কাছে গিয়া আঁচল ধরিয়া টানাটানি আরম্ভ করিত। ওঠ পিতিমা, মাকে বলবো, আল তোকে বকবে না, আয় পিতিমা। তাহার হাত ধরিয়া সন্ধ্যার অন্ধকারে বুড়ি বাড়ি ফিরিত। সর্বজয়া মুখ ফিরাইয়া বলিত, ওই এলেন, যাবেন আর কোথায়? যাবার কি আর চুলো আছে এই ছাড়া? তেজটুকু আছে এদিকে 16 আনা। এইরকম উহারা বাড়ি আসার বৎসর খানেকের মধ্যেই আরম্ভ হইয়াছে, বহুবার হইয়া গিয়াছে এবং মাঝে মাঝে প্রায়ই হয়। হরিহরের পূবের ভিটায় খড়ের ঘরখানা অনেক দিন বেমেরামতি অবস্থায় পড়িয়া আছে। এই ঘরটাতে বুড়ি থাকে। একটা বাঁশের আলনায় খান 2 ময়লা ছেঁড়া থান, ছেঁড়া জায়গায় 2 প্রান্ত একসঙ্গে করিয়া গেরো বাঁধা। বুড়ি আজকাল ছুঁচে সুতো পরাইতে পারে না বলিয়া কাপড় সেলাই করিবার সুবিধা নাই। বেশি ছিঁড়িয়া গেলে গেরো বাঁধে। এক পাশে একখানা ছেঁড়া মাদুর ও কতগুলি ছেঁড়া কাঁথা, একটা পুটুলিতে রাজ্যের ছেঁড়া কাপড় বাঁধা। মনে হয় কাঁথা বুনিবার উপকরণ স্বরূপ সেগুলি বহুদিন হইতে সযত্নে সঞ্চিত আছে, কখনো দরকার হয় নাই। বর্তমানে দরকার হইলেও কাঁথা বুনিবার মতো চোখের তেজ আর তাহার নাই। তবুও সেগুলি পরম যত্নে তোলা থাকে। ভাদ্র মাসে বর্ষার পর রোদ ফুটিলে বুড়ি সেগুলি খুলিয়া মাঝে মাঝে উঠানে রোদ্রে দেয়। বেতের প্যাটরাটার মধ্যে একটা পুটলি বাঁধা কতগুলি ছেঁড়া লালপাড় শাড়ি, সেগুলি তাহার মেয়ে বিশ্বেশ্বরীর। একটা পিতলের চাদরের ঘটি, একটা মাটির ছোবা, গোটাতই মাটির ভার। পিতলের ঘটিতে চাল ভাজা ভরা থাকে। রাত্রে হামানদিস্তা দিয়া গুঁড়া করিয়া তাই মাঝে মাঝে খায়। মাটির ভারগুলার কোনোটাতে একটুখানি তেল, কোনোটাতে একটুখানি নুন,
কোনোটাতে সামান্য একটু খেজুরের গুড়। সর্বজয়ার কাছে চাহিলে সবসময় মেলে না বলিয়া বুড়ি সংসার হইতে লুকাইয়া আনিয়া সেগুলি বিবাহের বেতের প্যাটরাটার মধ্যে সঞ্চয় করিয়া রাখিয়া দেয়। সর্বজয়া এ ঘরে আসে কচ্চিৎ কালে ভদ্রে কখনো, কিন্তু সন্ধ্যার সময় তাহার মেয়ে ঘরের দাওয়ায় ছেঁড়া কাঁথা পাতা বিছানায় বসিয়া অনেকক্ষণ পর্যন্ত এক মনে পিসিমার মুখে রূপকথা শোনে। খানিকক্ষণ এ গল্প ও গল্প শুনিবার পর খুকি বলে, পিতি, সেই ডাকাতের গল্পটা বলতো। গ্রামের এক ঘর গৃহস্থ বাড়িতে 50 বছর আগে ডাকাতি হইয়াছিল, সেই গল্প। ইতিপূর্বে বহুবার বলা হইয়া গেলেও কয়েকদিনের ব্যবধানে উহার পুনরাবৃত্তি করিতে হয়। খুকি ছাড়ে না। তাহার পর সে পিসিমার মুখে ছড়া শোনে। সেকালের অনেক ছড়া ইন্দির ঠাকুরনের মুখস্থ ছিল। অল্প বয়সে ঘাটে পথে সমবয়সী সঙ্গিনীদের কাছে ছড়া মুখস্থ বলিয়া তখনকার দিনে ইন্দির ঠাকুরন কত প্রশংসা আদায় করিয়াছে। তাহার পর অনেক দিন সেই রকম ধৈর্যশীল শ্রোতা পায় নাই, পাছে মরিচা পড়িয়া যায়। এই জন্য তাহার জানা সব ছড়াগুলি আজকাল প্রতি সন্ধ্যায় একবার ক্ষুদ্র ভাইজিটির কাছে আবৃত্তি করিয়া ধার সানাইয়া রাখে। টানিয়া টানিয়া আবৃত্তি করে, ও ললিতে চাপা কলিতে একটি কথা শুনছে, রাধার ঘরে চোর ঢুকেছে, এই পর্যন্ত বলিয়া সে হাসি হাসি মুখে প্রতীক্ষার দৃষ্টিতে ভাইজির দিকে চাহিয়া থাকে। খুকি উৎসাহের সঙ্গে বলে, চূড়ো বাঁধা এক মিনসে। মি অক্ষরটার উপর অকারণ জোর দিয়া ছোট মাথাটি সামনে তাল রাখিবার ভাবে ঝুঁকাইয়া পদটার উচ্চারণ শেষ করে। ভারী আমোদ লাগে খুকির। তাহার পিসি ভাইজিকে ঠকাইবার চেষ্টায় এমন সব ছড়া আবৃত্তি করে ও পাঠ পুরাণের জন্য ছাড়িয়া দেয়, যাহা হয়তো 10-15 দিন বলা হয় নাই, কিন্তু খুকি ঠিক মনে রাখে। তাহাকে ঠকানো কঠিন। খানিক রাত্রে তাহার মা খাইতে ডাকিলে সে উঠিয়া যায়।